প্রিয় এসএসসি পরীক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের এই ভালো থাকাটাকে আর একটু সুন্দর করার জন্য আমি তোমাদেরকে আজকে চ্যাপ্টার 4-এর যে কাজ, শক্তি, ক্ষমতা অধ্যায়টা আছে, এই অধ্যায়টা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। একবারে ডিটেলস আলোচনা করব না, মূল কিছু পয়েন্ট আমি আলোচনা করব। তো কথা না বলে ডাইরেক্ট চলে যাই। কাজ জিনিসটা কি? কাজ বলতে যদি তোমাকে বলে এক কথায় বলো তো কাজ কি, তাহলে আমরা বলবো যে কাজ হলো শক্তি রূপান্তরের পদ্ধতি। এক শক্তি আর এক শক্তিতে কনভার্ট হচ্ছে, এই রূপান্তর হচ্ছে যে মাধ্যমে, সেই মাধ্যমটাকে আমরা বলছি কাজ। অথবা অনেকে এভাবে বলে যে সরণ এবং সরণের দিকে যে বল, সরণের দিকে যে বল, এই দুইটা জিনিসের গুণফলকে বলা হয় কাজ। এজন্য আমরা কাজের যে এক্সাক্ট সূত্র পাই সেটা হলো F/s cos θ। তো এই কাজ আমাদের মোটামুটি 3 প্রকার। একটাকে বলি আমরা ধনাত্মক কাজ, একটাকে বলি আমরা ঋণাত্মক কাজ, একটাকে বলি আমরা শূন্য কাজ। তো পজিটিভ ওয়ার্ক আমরা কোনটাকে বলবো? পজিটিভ ওয়ার্ক হচ্ছে যে বল আর সরণের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রির আগে পর্যন্ত হয়, তাহলে আমরা বলবো কাজটা পজিটিভ। আর যদি বল আর সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি পার হয়ে যায় এবং 180 পর্যন্ত হয়, তাহলে আমরা কাজটা বলবো নেগেটিভ কাজ। আর কোনো কারণে বল আর সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা কাজকে বলবো শূন্য কাজ। এই হলো আমাদের কাজের সংজ্ঞা। তাহলে যদি কখনো কাজ বের করতে বলে, তাহলে আমরা এফ বের করব, আমরা সরণ বের করব, আমরা বল আর সরণের মাঝখানের কোণটা বের করব, দিয়ে এই 3টে জিনিস যদি আমরা গুণ করতে পারি, তাহলে আমরা পাবো কাজ। এখন আমরা যখন কাজ করব, কাজ একটু আগে বললাম কাজ মূলত কি করে, এক শক্তিকে আরেক শক্তিতে কনভার্ট করে। তার মানে কাজের মাধ্যমে তুমি বিভব শক্তিকে গতিশক্তি বানাতে পারবা, তুমি গতিশক্তিকে বিভব শক্তি বানাতে পারবা, তুমি তাপকে অন্য কোনো শক্তিতে কনভার্ট করতে পারবা, অন্য কোনো শক্তিকে তাপে কনভার্ট করতে পারবা। তো যাই কিছু করো না কেন, তোমাকে একটা কাজের মাধ্যমে করতে হবে। আচ্ছা, তো এক প্রকার শক্তি হচ্ছে ধরো বিভব শক্তি। বিভব শক্তি জিনিসটা কি? দেখো, আমাদের নানান রকমের বল আছে, স্প্রিং বল, ঘর্ষণ বল, মহাকর্ষ বল। তো এই বলগুলোর মধ্যে কিছু বল আছে যাদেরকে আমরা বলি প্রত্যয়নী বল। প্রত্যয়নী বলের বিরুদ্ধে কাজ করলে কাজটা কিন্তু জমা থাকে। এই যে কাজটা জমা থাকছে, এই জমা থাকা কাজটাকে বলছি আমরা বিভব শক্তি বা সঞ্চিত শক্তি। প্রত্যয়নী বল যেমন স্প্রিং বল, মহাকর্ষ বল, তড়িৎ বল, চুম্বক বল, এগুলোকে বলা হয় প্রত্যয়নী বল। আবার ঘর্ষণ বল, এটা প্রত্যয়নী বল না। তো যেগুলো প্রত্যয়নী বল আছে, এদের বিরুদ্ধে কাজ করলে কাজটা জমা থাকে। এই জমা থাকা কাজটাকে আমরা বলি বিভব শক্তি। তো কখনো যদি বিভব শক্তি বের করতে বলে, আমরা কিন্তু এই সূত্রটা ব্যবহার করি, mgh। তো এটা হলো বিভব শক্তির মান। ব্যাপারটা এরকম না, এটা হচ্ছে বিভব শক্তির পরিবর্তন। কেউ যদি তার উচ্চতার পরিবর্তন ঘটায়, ভূপৃষ্ঠ থেকে উপরে যায় বা ভূপৃষ্ঠ থেকে নিচে যায়, সে যদি তার উচ্চতার পরিবর্তন ঘটায়, তাহলে তার মধ্যে এতটুকু শক্তির পরিবর্তন ঘটবে। তো আমরা এটার নাম দিছি বিভব শক্তি। তো এক্ষেত্রে মনে রাখবা, এখানে এম হইল বস্তুর ভর, এম হইল বস্তুর ভর, কতটুকু বস্তুকে তুমি উঠাচ্ছ বা নামাচ্ছ। এইচ হচ্ছে, এটা একটু ভালো করে মনে রাখবা, বস্তুর ভর কেন্দ্রের উলম্ব দিকে সরণ। বস্তুর ভর কেন্দ্রের উলম্ব দিকে সরণ। তো কোনো বস্তুকে তুমি যদি এখান থেকে এই জায়গায় নিয়ে যাও, তাহলে এখান থেকে উপরের দিকে উঠলো কতটুকু, এইচ। তাহলে এখান থেকে এখানে যেতে কাজ কত, এখান থেকে এখানে যেতে কাজ হচ্ছে mgh। এখানে যাওয়ার কারণে এই পুরো কাজটাই সঞ্চিত থাকবে, এজন্য এটাকে বলা হয় বিভব শক্তি। আবার কেউ যদি ধরো যে এটা 30 ডিগ্রি, এটা হচ্ছে 100 মিটার, এখান থেকে এই জায়গায় আসলো, এর ভর হচ্ছে ধরো 5 কেজি, তোমাকে বলা হবে এখান থেকে এখানে আসতে কাজ কত। তো যদি সে সমবেগে যায় তাহলে কাজ হবে একরকম, যদি সে ত্বরণে যায়
তাহলে কাজ হবে আর এক রকম। তো প্রথমে আমরা সমবেগে যাওয়ার ক্ষেত্রে কাজ বের করি। যদি সে সমবেগে যায় তাহলে তুমি সরাসরি mgh এই সূত্র দিয়ে কাজ বের করতে পারবা। কীরকম? এইচ কোনটা? এইচ হচ্ছে বস্তু এখান থেকে এখানে গেছে, তাহলে উলম্ব দিকে সে কতটুকু সরে গেছে, উলম্ব দিকে এতটুকু সরে গেছে, তাহলে এটাকে বলছি আমরা এইচ। তাহলে যদি বস্তু সমবেগে এখান থেকে এখানে যায়, প্রশ্নে দেওয়া আছে এই দূরত্ব, বাট তোমাকে খুঁজে বের করতে হবে এই দূরত্ব, তারপরে তুমি যদি এই সূত্র ব্যবহার করো তুমি ডিরেক্ট কাজ পেয়ে যাবা। আবার দেখো, যদি বস্তু ত্বরণে যায়, বস্তু ত্বরণে গেলে তোমাকে ওজনের বিরুদ্ধে তো কাজ করতেই হবে। আবার ত্বরণে যাচ্ছ, এই জন্য তোমাকে একটা কাজ করতে হবে। ত্বরণের জন্য কাজ আমরা জানি MAS। এ মানে হলো কত ত্বরণে যাচ্ছে, এস মানে কত দূরত্ব গেল। তাহলে যদি আমরা সমবেগে যাই নিচ থেকে উপরে, তাহলে mgh সূত্র দিয়ে আমরা কাজ বের করতে পারবো। আর যদি আমরা ত্বরণে যাই তাহলে mgh এর বিরুদ্ধে তো কাজ করাই লাগবে, আবার ত্বরণের জন্য আমাদেরকে কাজ করা লাগবে। আচ্ছা, এখান থেকে তোমাকে কিছু প্রশ্ন দিতে পারে। কীরকম প্রশ্ন দিতে পারে? যে 2 লিটার পানি এখান থেকে ছাদে তুললাম 50 মিটার দূরে, তাহলে তুলতে কাজ কত? তাহলে তুমি অবশ্যই mgh সূত্রটা ব্যবহার করবা। আচ্ছা, এখন এই mgh থেকে তোমাদেরকে এখন আমরা একটা ম্যাথ করব। এই ম্যাথটা তোমাদের আসার কোনো সম্ভাবনা নাই, তারপরে করছি। কুয়া খালি করার ম্যাথ। তোমাকে একটা কুয়া দিয়ে বলবে কুয়াটা খালি করতে হবে। ধরো এটা একটা কুয়া, কুয়ার ব্যাসার্ধ হচ্ছে আর, তোমাকে ধরো ব্যাসার্ধ দিল 2 মিটার, কুয়ার যে গভীরতা সেটা দিল 20 মিটার। তোমাকে বলা হলো পানিপূর্ণ কুয়া, পানিপূর্ণ কুয়া খালি করতে কাজ কত? তাহলে খালি করতে কাজ, তুমি যদি এই কুয়াটাকে খালি করতে চাও তাহলে পানিগুলোকে নিচ থেকে তুলে উপরে ফেলতে হবে, তারপর না কুয়াটা খালি হবে। যেহেতু পানিগুলো নিচ থেকে উপরে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে আমরা mgh সূত্রের ব্যবহার ঘটাতে পারি। তাহলে আমরা যদি কাজ বের করতে চাই, আমার m লাগবে, আমার g লাগবে, আমার h লাগবে। m মানে কি? কতটুকু ভর তুমি খালি করছো। তো আমার প্রশ্নে বলা আছে যে পুরাটাই পানিপূর্ণ, পুরাটাই খালি করতে হবে। তাহলে ভর বলতে এখানে পুরো কুয়ার ভর, সম্পূর্ণ কুয়ার পানির ভর। তাহলে ভর বের করতে হয় ঘনত্বের সাথে আয়তন গুণ করে। এটা যেহেতু কুয়াটা দেখতে আমাদের সিলিন্ডারের মতো, তাহলে আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এল। তাহলে এই কুয়াটার যে কুয়াতে যে পানিটা আছে সেই পানিতে এতটুক পানি আছে, মানে সেই পানিটার ভর হলো এত কেজি। এখন লাগবে আমার এইচের পরিচয় আমি একটু আগে বললাম। এইচ হইল বস্তুর ভর কেন্দ্রের সরণ। তুমি যেহেতু পুরো পানিটাকেই খালি করবা, এই সম্পূর্ণ পানির ভর কেন্দ্র আছে মিডিলে, তাহলে এই মিডিল থেকে তুমি যদি কুয়াটা খালি করতে চাও এই পানিগুলোকে কুয়ার মাথা পর্যন্ত নিয়ে আসতে হবে। তাহলে এখানে এইচের মান হচ্ছে এখান থেকে এই দূরত্বটা L/2। তাহলে দেখো তুমি m এর মান পেয়ে গেছো, তুমি এইচের মান পেয়ে গেছো, তুমি মানগুলো এখানে বসাও, তুমি কাজ পেয়ে যাবা। আর একটা ম্যাথ দেখো, ধরো এটা একটা কুয়া, এর ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার, গভীরতা আগের মতোই ধরো 20 মিটার, অর্ধপূর্ণ কুয়া, অর্ধপূর্ণ কুয়া খালি করতে কাজ। তাহলে পানি আছে অর্ধেকে, এইটুকু জায়গায় পানি আছে আমার, তাহলে 10 মিটার ফাঁকা, 10 মিটারে পানি আছে। আমাকে কুয়াটা খালি করতে হবে। যেহেতু কুয়াটা আমার খালি করতে হবে, তাহলে এই পানিগুলোকে বের করে ফেলে দিতে হবে। তাহলে নিচ থেকে উপরে তোলার বিষয়, তাহলে এখানে আমরা কাজ বের করব এই সূত্র দিয়ে। তাহলে আমাকে লাগবে m, আমাকে লাগবে h। তাহলে আগে আমরা m বের করি। তাহলে ঘনত্ব ইন্টু আয়তন, ঘনত্ব পানির 1000, এটা আমরা জানি, আয়তন। এবার তো পুরা কুয়ার পানি আমাকে খালি করা লাগছে না, আমাকে খালি করতে হবে এইটুকু জায়গার পানি। তাহলে আয়তন শুধু ওইটুকু জায়গা দিলেই হবে, পাই আর স্কোয়ার L/2 বা 10 লিখলেও হবে। তাহলে এটা হচ্ছে 1000, পাইয়ের মান মুখস্থ, আর এর মান প্রশ্নে দেওয়া আছে, ইন্টু 20/2 10। তাহলে ভর পেয়ে গেছি। এবার লাগবে আমার এইচ। তাহলে ভর আলাদা বের করতে হবে, এইচ আলাদা বের করতে হবে। এইচ কি? যে বস্তুটাকে তুমি সরাচ্ছ, অবস্থার পরিবর্তন ঘটাচ্ছ,
তার ভর কেন্দ্রের উলম্ব দিকে সরণ। এই যে বস্তুটা আছে, এই বস্তুর এইটুক পানির ভর কেন্দ্র আছে এই জায়গায়। তাহলে আমরা যেহেতু এতটুক জায়গা খালি করব, তাহলে এতটুক জায়গার ভর কেন্দ্র এর মিডিলে, তাহলে এইটুক হচ্ছে 5 মিটার, আবার এইটুক হচ্ছে 5 মিটার। তো এইচ কি? ভর কেন্দ্রের উলম্ব সরণ। তাহলে এই ভর কেন্দ্র থেকে কুয়ার মাথা পর্যন্ত দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে আমাদের এইচ, ভর কেন্দ্র থেকে কুয়ার মাথা পর্যন্ত। তাহলে এতটুকু হচ্ছে 5, এতটুকু হচ্ছে 10, তাহলে 5 যোগ 10, এটা হচ্ছে আমাদের এইচ এর মান। তাহলে এরকম যদি তোমাকে কুয়া টুয়া খালি করতে বলে, তাহলে কিন্তু অবশ্যই এই সূত্রতে ব্যবহার করতে হবে। তাহলে এক্ষেত্রে এম কি? কতটুক জিনিস তুমি সরাচ্ছ বা খালি করছো। এইচ কি? যে বস্তুটাকে সরাচ্ছ তার ভর কেন্দ্রের সরণ। আরেকটা দেখাই, তোমাকে বলবে যে 2 মিটার বাহু বিশিষ্ট 3টি ঘনক আছে, যাদের প্রত্যেকের ভর 2 কেজি ধরলাম। এখন ঘনক 3টিকে একটির ওপর আর একটি এভাবে সাজাতে কাজ। তার মানে হলো এরকম 3টা ঘনক আছে, ঘনক মানে যাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, 3টা ঘনক আছে। কি করতে হবে? ঘনক 3টিকে একটার উপর আরেকটা এভাবে সাজাইতে হবে। তো আমরা যদি একটার উপর একটা সাজাইতে চাই, তো খেয়াল করে দেখো, ধরো এটার উপরে আমি এই দুইটাকে নিয়ে যাব, তাহলে এটার উপরে যেহেতু এদেরকে নিয়ে যাচ্ছি, সো প্রথম ঘনকের জন্য কোনো কাজ করা লাগছে না, প্রথম ঘনকের জন্য কাজ W1 = 0। আচ্ছা, তো এই দ্বিতীয় ঘনকের জন্য কাজ বের করব। তাহলে দ্বিতীয় ঘনকটা এখান থেকে এর উপরে যায় উঠবে, তাহলে যেহেতু নিচ থেকে উপরে উঠছে, তাহলে কাজ বের হবে এই সূত্র দিয়ে, mgh। তাহলে এই বস্তুটা ওখানে উঠছে, তাহলে এর ভর কত? প্রত্যেকটার ভর 2 কেজি, তাহলে এর ভর হচ্ছে 2 কেজি ইন্টু জি থাকলো। এবার আসো এইচ। এইচ মানে কি? এইচ হলো বস্তুর ভর কেন্দ্রের উলম্ব সরণ। তাহলে এর বাহু হচ্ছে 2 মিটার, তাহলে এখান থেকে এইটুক হচ্ছে 2 মিটার। এর ভর কেন্দ্র কোথায়? ভর কেন্দ্র হচ্ছে 1 মিটারে। আচ্ছা, এই বস্তু যখন এখানে গেল, তখন ভর কেন্দ্র কোথায়? এই জায়গায়। ভর কেন্দ্র মাটি থেকে কত উঠলো? 2 আর 1 3। তাহলে ভর কেন্দ্র এই বস্তুর আগে ছিল 1 মিটার অবস্থানে, এখন চলে আসলো 3 মিটার অবস্থানে। এইচ কি? এইচ হচ্ছে বস্তুর ভর কেন্দ্রের উলম্ব দিকে সরণ, মানে উপরের দিকে সরণ। তাহলে এই বস্তুর এই দিকে হচ্ছে H1 আর এই দিকে হচ্ছে 3 মিটার। তাহলে আগে ছিল 1 মিটারে, এখন চলে গেল 3 মিটারে। তাহলে এইচ এর মান কত? 3 - 1। সরণ হচ্ছে এটা। এবার 3 নম্বরটাকে তুলব। তৃতীয় ঘনকের জন্য কাজ W3। আচ্ছা, তৃতীয় ঘনকটা আছে এই জায়গায়, তৃতীয় ঘনকটাকে আমি নিয়ে যাব এই জায়গাতে। তাহলে এই বস্তুটাকে এখান থেকে আমি এখানে নিয়ে যাচ্ছি, তাহলে অবশ্যই নিচ থেকে উপরে উঠছে, কাজ হবে mgh। এম এর এম কত? 2 জি। এবার লাগবে এইচ। এইচ মানে ভর কেন্দ্রের উলম্ব সরণ। খেয়াল করো, এই বস্তু যখন এখানে আছে, এর ভর কেন্দ্র মিডিলে, মানে টোটালটা 2 মিটার, এটা হচ্ছে 1 মিটার। এখান থেকে ভর কেন্দ্র চলে যাবে এই জায়গায়। তাহলে 2 2 4 5। তাহলে ভর কেন্দ্র আগে ছিল 1 মিটার উচ্চতায়, এখন চলে গেল 5 মিটার উচ্চতায়। তাহলে ভর কেন্দ্রের সরণ কত? 5 - 1। তাহলে আমাদের এই 3টা বস্তুকে আমরা সিরিয়ালি সাজাইলাম। এক্ষেত্রে কাজ কত হচ্ছে? আমরা 3টার মান যদি যোগ করি তাহলেই পেয়ে যাব। তাহলে যখনই কোনো বস্তুকে আমরা নিচ থেকে উপরে উঠাই, তো এখানে খেয়াল রাখবা যে
যদি বস্তুর আকার দেওয়া না থাকে তাহলে যতটুকু উপরে উঠছে পুরোটাই এইচ। কিন্তু যদি বস্তুর আকার দেওয়া থাকে তাহলে দেখতে হবে যে আগে বস্তুর ভরকেন্দ্র কোথায় ছিল আর এখন বস্তুর ভরকেন্দ্র কোথায়। তো আগে যেখানে ছিল আর এখন যত উপরে, এই দুটার বিয়োগফলই হচ্ছে ভরকেন্দ্রের উলম্ব দিকে সরণ বা এইচ এর মান। তো তোমাদের যদি এমজিএইচ দিয়ে ম্যাথ আসে তাহলে মোটামুটি এই কটার মধ্যে থেকেই আসবে। এরপর আসো স্প্রিং। স্প্রিং দ্বারা কাজ। তো স্প্রিং এর অঙ্ক থেকে দুইটা জিনিস আমাদের জানা থাকা লাগে। একটা হলো কোনো একটা স্প্রিং এ যদি আমরা বল প্রয়োগ করি এফ পরিমাণ, তাহলে সেই স্প্রিং এ এক্স পরিমাণ সরণ হইতে পারে। তাহলে কতটুকু বল দিলে কতটুকু সরণ হয়, কতটুকু বল দিলে কতটুকু সরণ হয়, এই কনসেপ্টটা থেকে আমাদের স্প্রিং ধ্রুবক বের হয় এফ বাই এক্স। এটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক। আচ্ছা, একক কি? নিউটন পার মিটার। আচ্ছা, আর স্প্রিং এর ক্ষেত্রে যদি কাজ বের করতে বলে তাহলে হাফ কে এক্স স্কোয়ার। আচ্ছা, এরপর আসো গতিশক্তি। গতিশক্তি গতিশক্তির ক্ষেত্রে আমরা সূত্র জানি ই সমান হাফ এম ভি স্কোয়ার। গতিশক্তি কাইনেটিক এনার্জি। তো এখানে একটা কথা মনে রাখবা, গতিশক্তির যে পরিবর্তন, গতিশক্তির পরিবর্তনই হচ্ছে কৃত কাজ, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। গতিশক্তির পরিবর্তনই কৃত কাজ, এটাকে বলা হয় কাজ শক্তি উপপাদ্য। কোথাও যদি দেখো যে দুইটা বস্তুর মধ্যে গতিশক্তি পরিবর্তন হচ্ছে তাহলে বুঝবা যে এখানে কাজ হচ্ছে। যদি বলে কতটুকু কাজ বের করো তাহলে আমরা গতিশক্তির পরিবর্তনটা বের করে দেব। ওকে, তো এই অধ্যায় থেকে তোমাদের যদি পরীক্ষায় সিকিউ আসে, সিকিউ এ মূলত এই শক্তির রূপান্তরগুলো আসবে। ঠিক আছে, যেমন আমরা জানি যে শক্তি এক জায়গা থেকে অন্য শক্তিতে কনভার্ট হয়, এগুলোর কাহিনী থেকে অঙ্ক আসবে। তো আমি তোমাদেরকে আর দুইটা জিনিস নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে ধরো মুক্তভাবে কোনো বস্তু পড়ছে, মুক্তভাবে পড়ন্ত বস্তু, এটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। যে উপর থেকে একটা বস্তু ফেলে দিবে, এটা তোমরা অনেকবার প্র্যাকটিস করেছো। উপর থেকে একটা বস্তু ফেলে দিবে, দিয়ে বলবে কোথায় বিভব শক্তি গতিশক্তির 3 গুণ হবে, কোথায় গতিশক্তি বিভব শক্তির 4 গুণ হবে। এই টাইপের যে ম্যাথগুলো আছে এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো ধরো তোমাকে আমি একটা ম্যাথ জাস্ট প্র্যাকটিস করাচ্ছি, যে এখানে বস্তুটার ভর হচ্ছে 2 কেজি, আমি 100 মিটার উপর থেকে ফেলে দিলাম, 100 মিটার উপর থেকে ফেলে দিলাম। তো ওরা বলবে যেটা হচ্ছে 20 মিটার, বলবে এ অবস্থানে বিভব শক্তি কত। তাহলে এক্ষেত্রে সোজা হিসাব, এ অবস্থানে বিভব শক্তি কত, তাহলে আমরা দেখব এম জি ইন্টু এইচ। এখন তোমরা বলতে পারো যে ভাই একটু আগে তো আপনি এইচের অনেক কাহিনী দেখাইলেন, ভর কেন্দ্রের উলম্ব সরণ, এখানে কেন বললেন না? দেখো এখানে শুধু বলা আছে একটা বস্তু, বস্তুর শেপটা সেভাবে দেওয়া নেই। যখন শুধু বস্তুর কথা বলা থাকবে তখন আমাকে একটা বিন্দু ভরের বস্তু ধরতে হবে। আমি ধরলাম যেখানে একটা বিন্দু ভরের বস্তু আছে, তো ওই বস্তুটা এখানে আসলো, তো সে ভূমি থেকে কত উপরে, 20 মিটার উপরে, তাহলে বিভব শক্তি এত। এখন যদি বলে এ অবস্থানে বস্তুর গতিশক্তি কত, তাহলে যখন গতিশক্তি বের করা হয় সেক্ষেত্রে তুমি এই সূত্র ব্যবহার করে থাকো, হাফ এম ভি স্কোয়ার। তারপর ভি কোথায় পাও, এই যে এখান থেকে বস্তুটা এখানে আসলো, এখানে আসার পর যে বেগ সেটাই শেষ বেগ। তারপর তুমি এই কাজটা করো, হাফ এম ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2g ইন্টু সরণ, এখান থেকে এইটুকু হচ্ছে 80 মিটার। তারপর তুমি সরণ দাও, এভাবে তুমি গতিশক্তি বের করো। আচ্ছা, এরপর এখান থেকে আর কি প্রশ্ন দিতে পারে, এখান থেকে দিতে পারে যে কোথায় বিভব শক্তি গতিশক্তির
3 গুণ হবে। তাহলে বিভব শক্তি গতি শক্তির 3 গুণ। তাহলে গতি শক্তির সাথে র আছে, তাই 3টে দিয়ে গুণ করলাম। কোথায় হবে আমরা জানি না, কিন্তু আমরা শুধু একটা জিনিস জানি, টোটাল উচ্চতা হচ্ছে 100 মিটার। তো আমি ধরছি যে ভূমি থেকে x উচ্চতায় আমাদের ঘটনাটা ঘটবে। তাহলে বিভব শক্তি কত? mg ইন্টু এক্স। গতিশক্তি কত? গতিশক্তি ওই যে হাফ mv² কনসেপ্ট দিয়েও বের করতে পারো, অথবা শর্টকাট একটা আছে, সেটা হলো mg ইন্টু কতটুকু নামলো সেটা দিলেও হয়। তাহলে এটা হচ্ছে 100 মাইনাস এক্স, কারণ এইটুক যদি এক্স হয় তাহলে এইটুক অবশ্যই 100 মাইনাস এক্স ইন্টু 3। তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা বের করে নিতে পারবো। এত মিটার উচ্চতায় ঘটনাটা ঘটবে। তো এই টাইপ থেকে একটা সিকিউ তোমাদের পরীক্ষায় আসার চান্স খুবই বেশি। আচ্ছা, আমরা এবার আর একটা টাইপ দেখব, সেটা হলো যে ধরো এটা একটা স্প্রিং আছে, এই স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক হচ্ছে 200 নিউটন পার মিটার। তুমি কি করছো, একটা বস্তুকে, ঠিক আছে, ধরো একটা বস্তু আছে তোমার কাছে, এই বস্তুটাকে স্প্রিংয়ের সামনে রেখে এভাবে হাত দিয়ে চাপ দিছো, এইদিকে চেপে ধরেছো, তাহলে স্প্রিংটা ইনস্ট্যান্ট কি হয়ে যাবে? স্প্রিংটা ইনস্ট্যান্ট সংকুচিত হয়ে যাবে, সংকুচিত হয়ে বস্তুটা এখানে চলে আসবে। স্প্রিংটা এভাবে ছিল, ওর সামনে একটা বস্তু নিয়ে বস্তু সহ স্প্রিংকে চাপ দিয়েছো, তাহলে জিনিসটা এরকম হবে। তাহলে দেখো স্প্রিংটা আগে ছিল এই পর্যন্ত, এখন আসলো এই পর্যন্ত, তাহলে স্প্রিংটা কি হলো? একটু সংকুচিত হলো। কতটুকু সংকুচিত হলো? ধরো এক্স পরিমাণ। তো এই পরিমাণ সংকুচিত করে তুমি এবার স্প্রিংটাকে মানে বস্তুটাকে ছেড়ে দিয়েছো। যখনই ছেড়ে দিবা তখন কি ঘটবে? তখন এই সঞ্চিত যে শক্তিটা, তুমি চাপার কারণে স্প্রিংয়ে যে শক্তিটা সঞ্চিত ছিল, স্প্রিংয়ে যে শক্তিটা সঞ্চিত ছিল সেটা কনভার্ট হয়ে গেছে ওই বস্তুর গতিশক্তিতে। ঠিক আছে, ওই বস্তুর গতিশক্তি হয়ে গেছে। এখন বস্তুর ভর যদি এম হয়, এখন তোমাকে বলা হবে যে এই বস্তুটার বেগ বের করো। তাহলে দেখো তোমাকে প্রশ্ন দেবে এভাবে যে একটা স্প্রিং আছে, স্প্রিংয়ে একটা এম ভরের বস্তুকে রেখে চাপ দিলাম এক্স পরিমাণ, চাপ দিয়ে ছেড়ে দিলাম, এই বস্তুটার বেগ কত হবে? তাহলে তুমি স্প্রিং যখন সংকুচিত করেছো, স্প্রিংয়ে এই পরিমাণ শক্তি জমে গেছে, স্প্রিংকে সংকুচিত করো বা প্রসারিত করো, স্প্রিংয়ে এই পরিমাণ শক্তি জমা হয়ে থাকে। যখন এই শক্তিটা ছেড়ে দিবা, এই শক্তিটা কনভার্ট হয়ে যাবে গতিশক্তিতে, দিয়ে তুমি এখান থেকে ভি এর মানটা বের করতে পারবা। তাহলে মানগুলো বসায় দাও, তুমি ভি এর মান পাবা। এরকম এই স্প্রিংয়ের শক্তিকে আমরা গতিশক্তিতে কনভার্ট করতে পারি। আরেকটা জিনিস দেখো, ধরো তোমাকে বলা হলো কর্মদক্ষতার ম্যাথ, এটাতে কিন্তু আমাদের একটু সমস্যা হয়। কর্মদক্ষতা কি বানান লিখছি আমি? কর্মদক্ষতা। তো কর্মদক্ষতার ম্যাথগুলো যদি আসে তাহলে এভাবে করবা, সেটা হলো প্রকৃত ক্ষমতা গুণন দক্ষতা বা কর্মদক্ষতা ইকুয়াল কার্যকরী ক্ষমতা। তাহলে প্রকৃত ক্ষমতা হচ্ছে একটা বস্তুর কতটুকু ক্ষমতা আছে, দক্ষতা মানে সেই দক্ষতার কতটুকু সে ইউজ করছে, আর কার্যকরী ক্ষমতা মানে কতটুকু কাজে লাগলো। তাহলে প্রকৃত ক্ষমতা যত পার্সেন্ট কাজে লাগাবে ততটুকু তো কাজে লাগবে, এইটা সমান হচ্ছে আমাদের W/T। তাহলে যদি দক্ষতার ম্যাথ আসে তাহলে আমরা এই সূত্রটা দিয়ে ম্যাথটা করব। তো আমি দুই একটা ম্যাথ প্র্যাকটিস করে দেখো। তোমাকে বলা হবে যে 2 মিটার উচ্চতায় 5 কেজি ভরের বস্তুকে তোলার জন্য দুই মিটার উচ্চতায় 5 কেজি ভরের বস্তুকে তোলার জন্য 4 হর্স পাওয়ারের পাম্প ব্যবহার করা হলো। পাম্পের, তাহলে খেয়াল করো আমরা এখানে কি কাজ করছি,
আমরা এখানে 2 মিটার উচ্চতায় 5 কেজি ভরের বস্তুকে তোলার চেষ্টা করছি, যেখানে আমরা পাম্প ব্যবহার করব এই ঘটনায় 4 হর্স পাওয়ারের। পাম্পের দক্ষতা 70%, কত সময় লাগবে? তাহলে যেহেতু পাম্পের ক্ষমতা দেওয়া আছে, দক্ষতা দেওয়া আছে, তাহলে আমরা সূত্র লিখব প্রকৃত ক্ষমতা গুণন দক্ষতা সমান W/T। আর যদি দক্ষতা দেওয়া না থাকে প্রশ্নে, তাহলে প্রকৃত ক্ষমতা কার্যকরী ক্ষমতা সব একই জিনিস হয়ে যায়। তাহলে প্রকৃত ক্ষমতা হচ্ছে 4 হর্স পাওয়ার। হর্স পাওয়ার না রেখে আমরা এটাকে ওয়াট বানাবো, তাহলে 746 দ্বারা গুণ, দক্ষতা কত? 70%। এখানে কাজটা কি হচ্ছে? এখানে কাজ হচ্ছে কোনো বস্তুকে উপরে তোলা, mgh/t। তাহলে খেয়াল করো সব দেওয়া আছে, m দেওয়া আছে, h দেওয়া আছে, তোমাকে এখান থেকে t এর মান বের করতে হবে। তাহলে একটু ক্যালকুলেশন করো, t এর মানটা তুমি পেয়ে যাবা। এই টাইপের ম্যাথ দিতে পারে। আবার কি দিতে পারে দেখো, তোমাকে বলবে যে এটা একটা পানির ট্যাঙ্কি, এখানে 20 লিটার পানি ধরে, 20 লিটার ধরে। এখন তুমি একটা পাম্পের সাহায্যে পানি এখানে পাঠাচ্ছ, পাম্পের ক্ষমতা দেওয়া আছে 5 হর্স পাওয়ার, দক্ষতা দেওয়া আছে ধরো আমি আবার 70% দিলাম। তো প্রথম প্রশ্ন হচ্ছে 50 সেকেন্ডে কতগুলো পানি, এই ট্যাঙ্কিটা ধরো যে 100 মিটার পানি 100 মিটার উপরে তুলতে পারবে। আচ্ছা, তাহলে এখানে টাইম হচ্ছে 50 সেকেন্ড, টাইম হচ্ছে 50 সেকেন্ড। কত তুলতে হবে? 100 মিটার উপরে তুলতে হবে। এখানে ক্ষমতা কত? 5 হর্স পাওয়ার। দক্ষতা কত? দক্ষতা হচ্ছে 70%। তাহলে আমরা সূত্র কি জানি? যেহেতু দক্ষতা দেওয়া আছে, তাহলে প্রকৃত ক্ষমতা ইনটু দক্ষতা ইকুয়াল কাজ। এখানে কাজ হচ্ছে mgh দিয়ে, mgh/t। তাহলে 5 4 7 6 0.7, 70% মানে 0.7। এম কত? এম হচ্ছে, এমটাই তো বের করতে হবে, কতটুকু পানি তুলবে বলছে না, এমটাই বের করব 9.8। এইচ এর মান হচ্ছে 100 মিটার, আমাকে টাইম বেঁধে দেওয়া আছে 50 সেকেন্ড। তাহলে আমরা এমের মানটা বের করি। পানির ক্ষেত্রে কেজি আর লিটার সেম, এত কেজি পানি তুলতে পারবে, এত লিটার পানি। তাহলে 50 সেকেন্ডে সে এত লিটার পানি তুলতে পারে। এই প্রশ্নটা আরেকভাবে করতে পারে, এই সেম প্রশ্ন একটু ভিন্নভাবে করবে, যে 50 সেকেন্ডে অতিরিক্ত কতটুকু পানি উঠলো। 50 সেকেন্ডে অতিরিক্ত কতটুকু পানি উঠলো। তো বিষয় হচ্ছে আমাদের পানি ধরে 20 লিটার, ধরে 20 লিটার, উঠেছে 133.2 লিটার। তাহলে অতিরিক্ত কতটুকু উঠেছে? তাহলে অতিরিক্ত উঠেছে দুইটার বিয়োগফল, 133.2 মাইনাস 20, তার মানে 113.2 লিটার। ঠিক আছে, এইরকম কিছু প্রশ্ন তোমাকে তারা দিতে পারে। আচ্ছা, আবার এই কর্মদক্ষতা দিয়ে শক্তি বের করতে বলতে পারে। ঠিক আছে, ধরো তোমাকে বলল যে ক্ষমতা 400 ওয়াট, 50 সেকেন্ডে কাজ কত? তাহলে পি সমান কি? W/T। তাহলে W সমান পিটি। তাহলে পি এর মান হচ্ছে আমাদের 400, টি এর মান হচ্ছে 5, তাহলে 2000 জুল। এরকম ক্ষমতা থেকে কাজ বের করতে বলতে পারে। আরেকটা বিষয় হচ্ছে পি সমান W/T, এটাকে এভাবেও লেখা যায় FS/T, FV।
কোনো বস্তুকে যদি কেউ সমবেগে নিয়ে যেতে চায়, মানে বল প্রয়োগ করে সমবেগে নিয়ে যেতে চায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্ষমতা লাগতে পারে। এখন তুমি বলতে পারো যে ভাই বল প্রয়োগ করছি আবার সমবেগে কেন যাবে? বল প্রয়োগ করলে তো ত্বরণে যাবে, কারণ বাহ্যিক কোনো বল না থাকলে তখন বস্তু সমবেগে যায়। তাহলে এখানে বল প্রয়োগ করছি আবার সমবেগে যাচ্ছে, এটা কেমন কথা? দেখো এই ঘটনাটা তখনই হবে যে ধরো রাস্তায় ঘর্ষণ আছে, তুমি এই ঘর্ষণযুক্ত রাস্তায় একটা বস্তু কিন্তু এমনি এমনি চলতে পারবে না, থেমে থাকবে। তো আমি যদি বল প্রয়োগ করি আর বল প্রয়োগ করে শুধু ঘর্ষণটা নষ্ট করে দিই, তাহলে বস্তু সমবেগে যাওয়া সম্ভব। তাহলে আমি বলও প্রয়োগ করলাম কিন্তু বস্তু ত্বরণ তৈরি হলো না। আবার কোনো বস্তুকে যদি আমি নিচ থেকে উপরের দিকে তুলি, কোনো বস্তুকে যদি আমি নিচ থেকে উপরের দিকে তুলি, তাহলে এমজি আমাকে যাইতে বাধা দেবে। তো আমি যদি বল প্রয়োগ করে এমজিটাকে নষ্ট করে দিতে পারি, তাহলে আমার বস্তুটাকে সমবেগে আমি নিয়ে যেতে পারবো। তো এজন্য যদি কখনো এরকম পরিস্থিতি আসে, তোমাকে বলে যে বল প্রয়োগ করছে কিন্তু সমবেগে নিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে ওই বলটা দিয়ে কোনো একটা বাধা নষ্ট করা হয়েছে। আচ্ছা, এবার আমি ফিনিশিং দিয়ে দিই। দেখো এই অধ্যায় থেকে তোমরা মূলত কি কি পড়বা? এই অধ্যায় থেকে কর্মদক্ষতার ম্যাথ প্র্যাকটিস করবা, কর্মদক্ষতার ম্যাথ পরীক্ষায় আসতে পারে। তারপরে হচ্ছে ওই যে পরন্ত বস্তুর কোথায় বিভব শক্তি গতিশক্তি কী হবে এটা আসতে পারে। তো মোটামুটি এই দুটো থেকে তোমার পরীক্ষায় আসবে, ঠিক আছে? তোমরা দেখো এই দুটোর মধ্যে থেকে আসবে, আর টুকটাক বিভব শক্তি গতিশক্তি স্প্রিং এগুলো থেকে আসতে পারে। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর যে টেস্ট পেপারটা আছে টেস্ট পেপার ম্যাথগুলো সলভ করো। ইনশাল্লাহ আমি যতটুকু ক্লাস দিলাম যদি তোমাদের সামান্য উপকার হয় তাহলে আমরা খুশি। ধন্যবাদ সবাইকে।